শক্তিশালী অস্ট্রেলিয়াকে যখন বাংলাদেশ 198 রানে অল আউট করে দিল, তখন কিন্তু সমগ্র বিশ্ব অবাক হয়ে গেছে যে বাংলাদেশ তোমরা কোন ধরনের কার্যকলাপ করতেছো, তোমাদের বোলিং লাইনআপে কে কে আছে। আজকে যে 9 রানা আমাদের দলে নাই, আপনি কি মিস করছেন? আমি কিন্তু তাকে বিন্দু পরিমাণ মিস করি নাই। কি কারণে? তাসকিন একদিকে 2টা উইকেট ফেলাতে পারছেন। এবাদত ইসলাম, যাকে আমি নিন্দা করেছিলাম প্রস্তুতি ম্যাচে, তিনি ভালো বোলিং করতে পারে নাই, তিনি আজকে গুরুত্বপূর্ণ 2টা উইকেট নিতে পারছেন। এমনকি আজকে সকলের মধ্যমণি হাসান মাহমুদ 6টা উইকেট নিতে পারছেন। যদি অস্ট্রেলিয়ান কন্ডিশনে পেস বলার এই ধরনের বোলিং করতে পারে, তাহলে যে কোনো দিন কিন্তু আপনি অস্ট্রেলিয়াকে ধরাশায়িত করতে পারবেন। তবে আমাদের মাঝখানে কিন্তু ভয় ছিল। ভয়টা কোন সময় ছিল? যদি অস্ট্রেলিয়া এই কন্ডিশনে 198 রানে অল আউট হয়ে যেতে পারে, তাহলে আমরা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়নের বিরুদ্ধে কোন ধরনের ব্যাটিং করতে পারবো। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু 22-23 ওভার ব্যাটিং করতে পারছি, 96 রানে 1 উইকেট পড়ছে, 102 রানে আমরা পিছনে পড়ে আছি। যদি আগামীকাল সকালবেলা আমাদের প্রথম ঘন্টা যদি একটু ভালো যায়, আমাদের যদি উইকেট না পড়ে, আর আমরা যদি দিন শেষে 120-30 রানে একটা লিড দিতে পারি, তাহলে কিন্তু আমরা বলতেই পারি এই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে আমরা তাদের হারাই দিব। এখন কি বুঝতে পারতেছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া কি কারণে এত পরিবার ভালো একটা শক্তিশালী দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠ নামতে বাধ্য হয়েছিল? এই কারণে যে বাংলাদেশ উদীয়মান একটা দল, তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তারা ব্যাটাতে বলাতে যে কোনো সময় খেলা মাঠটাকে ঘোরাইতে পারে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ব্যাট করতে নামলাম, যখন তারা 198 রানে অল আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়া কিন্তু উইকেট নিতে মরিয়া। বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে যখন তানজিদ একটা ছক্কা মারতে গেলেন মিচেল স্টার্ককে, ইনিংসের শুরুর দিকে ওই একটা শট, শুধুমাত্র একটা বাজে শট ছিল। এমনকি তিনি একটা দুর্দান্ত লাইফ পেয়ে গেছেন। কি কারণে? ন্যাথান লাইভ কিন্তু ক্যাচটাকে গ্র্যাব করতে পারে না। ওই যে একটা সুযোগ আমরা তাদেরকে দিছি, এছাড়া ওই ধরনের কোনো সুযোগ কিন্তু আমরা ব্যাট করে তাদেরকে দেই নেই। খেয়াল করে দেখবেন, সাদমান তিনি আউট হয়ে গেছেন, কিন্তু তিনি যেভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সকে পিছনের দিকে বা লেগ সাইডে যেভাবে 4 ছক্কা মারছেন, দুর্দান্ত, মানে দুর্দান্ত। যে বলে তিনি আউট হয়েছেন, ওই বলটা কিন্তু একটা 4 মারা বল ছিল, কিন্তু আনলাকিলি একটা টপ এজ এই বলটাকে আউট করতে বাধ্য হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করে থাকেন, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মমিনুল ভাই, আপনি ওইখানে অন্তত বাংলাদেশের মতো টুকটুক করেন না, রান বের করার চেষ্টা করেন। উনি কিন্তু আজকে সেই কাজটি করছে। ওনার স্ট্রাইক যদি খেয়াল করে দেখেন, 70-র উপরে। যে মমিনুল ভাই বাংলাদেশের 30-35-এ ব্যাটিং করে স্ট্রাইক রেটে, কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশন তিনি জানেন এখানে যদি আপনি টিকে থাকেন কোনো লাভ হবে না, আপনাকে দিন শেষে রান করতে হবে। ভাই রে ভাই, আজকে হাসান মাহমুদ যেভাবে বল করতে পারছে, 6টা উইকেট, আনবিলিভেবল ভাই। শুধুমাত্র তাকে বললে হবে? আপনি খেয়াল করে দেখেন, তাসকিন যে 2টা উইকেট নিতে পারছে, একটা সময় মনে হচ্ছিল তাসকিন অফ ফর্মে আছে। কি কারণে? প্রথম স্পেলে তিনি একটু ভালো বল করতে পারছেন, কিন্তু দ্বিতীয় স্পেলে তার পেসটা কিন্তু ডাউন হয়ে গেছে। আপনারা যারা খেলা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন, 120, 122, 124, 126 এই গতিতে বল করতে পারছেন। কিন্তু একটা জিনিস কি, টেস্ট ম্যাচে পেস কাজে লাগে, কিন্তু লাইন এবং লেগ আরো বেশি গুরুত্বপূর্ণ। যখন ক্যামেরন গ্রিন তাকে একটা ছক্কা মারলেন পিছনের দিকে, ওই সময় কিন্তু সবাই আওয়াজ তুলেছিল ক্যাচ ধরো, ক্যাচ ধরো, ক্যাচ ধরো, কিন্তু শক্তিশালী ক্যামেরন গ্রিনের ব্যাটে বল লাগছে বলে কথা, বলটা কিন্তু ছক্কা হয়ে গেছে। কিন্তু ওই ওভারে যখন তিনি একটা দুর্দান্ত বল করে, এমনকি ক্যামেরন গ্রিন একটা বাজে শট খেলে আউট হয়ে গেলেন, তখন তার উল্লাসটা দেখার মতো ছিল। আর উল্লাসটা, তাসকিনের উল্লাসটা। এমনকি ক্যাচটা ধরেছিল কে? আমাদের মুশফিকুর রহিম। শুধুমাত্র কি তাই, তাসকিনের আরেকটা বল, দুর্দান্ত বল। আমি সেটা বলতে চাই ব্যক্তিগতভাবে, আজকের দিনের সেরা বলটা ছিল তাসকিনের ওই বলটা। বে ওয়েবস্টারকে তিনি যখন টিয়ের আগে যে একটা বল দিয়ে আউট করছেন, বলটা যেন লেগ স্টেম্পের বলটা পড়ছিল, এমনকি লেগ স্টেম্পে পড়ে যেন তার অপশনটাকে উড়াই নিয়ে গেছে। মারাত্মক ভাই, মারাত্মক। মার্নুস লাবুশানকে যে এবাদত যে একটা বল করে আউট করতে পারছেন, এই কারণে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবাদতের ফ্যান হয়ে গেছি। মার্নুস লাবুশান কোনো মতে কিন্তু বলটাকে মাটিতে ঠেকাইতে পারলেন না, বা কোনো মতে কিন্তু তিনি আটকাইতে পারলেন না। আপনি যদি এই ফুটেজটা খেয়াল করে দেখেন, তার চোখ মাটিতে পড়ে আছে, তার ব্যাট একদম স্ট্রেট, তার পা একদম স্ট্রেট, কিন্তু কোনো মতেই যেন তার ব্যাটে মিডলে বলটা লাগে নাই, ইনসাইডে লাগলো, ইনসাইডে একদম ব্যাটের বাইরের কিনারে লাগলো, এমনকি শান্তর কাছে একটা ইজি ক্যাচ চলে গেল। কোনো মতেই তিনি কিন্তু বলটাকে আটকাতে পারলেন না। একটা বিতর্ক যেন পথে সারতেছে না। স্টিভ স্মিথ, সকলে যখন আমরা বুঝতে পারলাম, যখন খেলা দেখতেছিলাম, যে তার ব্যাটে বলটা লেগেছিল। এবাদত যেভাবে বল করতেছিল, এমনকি এবাদত যেভাবে আপিল করতেছিল, এমনকি পিছন থেকে যেভাবে লিটন কুমার দাস হাত তুলে বলতেছিল যে আউট, 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 এমনকি এক পর্যায়ে দেখে মনে হচ্ছিল যে স্টিভ স্মিথ স্বেচ্ছায় ক্রিজ ত্যাগ করবেন, কিন্তু স্নিকোমিটারে কেন কোনো দাগ আসলো না। কিন্তু একবার যে আসে নাই সেটাও না। আপনি যদি স্ক্রিনে সেটা একটু খেয়াল করে দেখেন, মনে হবে যেন স্ক্রিনের মাঝখানে হালকা একটু দাগ উঠছে, কিন্তু এরপরও কিন্তু আম্পায়ার তাকে নট আউট দিচ্ছে। কারণটা কি? বড় মাত্রায় কোনো ধরনের স্পাইক নেই। এখানে কি টেকনোলজির ব্যর্থতা বলবেন, নাকি এখানে কোনো ধরনের চূড়ামি আছে? চূড়ামি বলাটা ঠিক হবে না, হয়তোবা টেকনোলজি যে পারফেক্ট না
সেটা কিন্তু প্রতীয়মান। বাংলাদেশ যদি কালকে একটু ভালো ব্যাটিং করতে পারে, যদি আমরা 102 রান তো নিতেই পারবো, নেওয়ার পর যদি আমরা বেশি না, যদি 250 রান করতে পারি বা 150 রান করতে পারি, আগামীকালকে যদি আমাদের টার্গেট থাকবে যেন 250 রান করতে পারি, তাহলে কিন্তু আমাদের 150 রানে লিড হয়ে যাবে। এটা কিন্তু যে কোনো দলের জন্য কিন্তু একটা পাহাড় সমান রান। এটাকে আমরা করতে পারবো। আমাদের দল কিন্তু পর্যাপ্ত ব্যাটিং আছে। তবে শুরুর 10টা ওভার, আগামীকাল যখন দিনটা শুরু হবে, মিচেল স্টার্কের প্রথম 5টা ওভার, এমনকি হ্যাজেলউডের প্রথম 5টা ওভার যদি আমরা একটু দেখে শুনে খেলতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কেউ আটকা রাখতে পারবে না। আজকে যেভাবে আমাদের বলাররা আমাদেরকে ব্যাচের মাঝখানে ফেরত নিয়ে আসছে, ফেরত তো আমরা শুরুর দিকে ছিলাম, কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া অন টপ। কি কারণে? 43 রানে সম্ভবত অস্ট্রেলিয়া প্রথম উইকেট পড়ছে, কিন্তু এরপরে 29 রানের মাঝখানে কিন্তু বাংলাদেশ 4টা উইকেট ফেলে দিছে। 4টা উইকেট ফেলে দিছে ভাই। অস্ট্রেলিয়া কোনো ব্যাটসম্যানকে দাঁড়াতেই দেয় নাই। এরপরে যখন আমরা লাঞ্চ শেষ করে যখন আজকে আবার খেলাতে ফেরত আসলাম, তখন কিন্তু আবার কিন্তু একটা পার্টনারশিপ হয়ে গেছিল অ্যালেক্স ক্যারি এমনকি স্টিভ স্মিথের মাঝখানে। এই দুজন কিন্তু একটা 50-এর উপরে কিন্তু একটা পার্টনারশিপ করতে পারছে। কিন্তু যখনই লাঞ্চটা শেষ করে এবাদত আসলেন, সাথে সাথে কিন্তু অ্যালেক্স ক্যারির স্ট্যাম্প উড়াই দিলেন। ভাই, খেলা কাকে বলে এই জায়গায় কিন্তু ঘুরে গেছে। লাঞ্চ করে আসলেন, খেলা ঘুরে গেল। এমনকি যখন আবার আমরা লাঞ্চ শেষে টিতে যাব, তখন কিন্তু তাসকিন খেলা ঘোরাই দিলেন। হাসান মাহমুদ যখন ট্রাভাস হেডকে আউট করতে পারলেন, তখনই কিন্তু বাংলাদেশ একটু উজ্জীবিত হয়ে গেছে। কি কারণে? ট্রাভাস হেডের মতো বিধ্বংসী ব্যাটসম্যান বর্তমান ক্রিকেট বিশ্বে একজনও নাই। আপনি হোয়াইট বল বলেন, রেড বল বলেন, তিনি কিন্তু বর্তমানে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান তালিকায় কিন্তু পড়ে যাচ্ছেন। এমনকি টেস্টের 1 নম্বর ব্যাটসম্যান। বাংলাদেশ টিম কেন আজকে তাইজুলকে দলে নিছে? তাইজুল যখন বল করতে আসলো, প্রথম 3 বলে 11 রান, এমনকি প্রথম 2 ওভারে মাঝখানে 16 থেকে 17 রান তিনি দিয়ে ফেলছেন। প্রত্যেকটা বল তিনি ফ্লাইটে দিচ্ছেন, ব্যাটের সামনে দিচ্ছেন, তিনি মনে করতেছেন যে তিনি বাংলাদেশের বল করতেছেন, কিন্তু না, ওই ধরনের কন্ডিশনে ফ্লাইটের ডেলিভারি এমনকি টার্ন কিন্তু নাই। আপনি যদি ব্যাটসম্যানকে ওই ধরনের সময় দেন, আপনি যদি 5 থেকে 10 বার বল করেন, আপনার বিরুদ্ধে তারা 60-70 রান নিয়ে যাবে, যে কোনো দল নিয়ে যাবে। কারণটা কি? ওই ধরনের বল ওই ধরনের কন্ডিশনে কোনো কাজে আসবে না। আজকে যদি তার জায়গায় আমরা আরেকজন ব্যাটসম্যানকে খেলাতাম, কিংবা যদি আরেকজন বলারকেও খেলাইতাম, পেস বলার, তাহলে কিন্তু এই দলটাকে দেখতে আরো বেশি ভালো লাগতে পারতো। হয়তো বা এমন হতে পারে যে এই তাইজুল, যে কিনা বাংলাদেশকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, তিনি সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ভালো বলার হিসেবে প্রতিমান হতে পারেন। আপনি অগ্রিম কোনো কিছু বলতে পারবেন না। আপনাকে আগে বলতে পারতেন যে আজকে বাংলাদেশ এত ভালো বল করতে পারবে, এত ভালো ব্যাট করতে পারবে, সুতরাং ক্রিকেটে অগ্রিম প্রেডিকশন করা যাবে না। অনেকে কিন্তু বলেছিল বাংলাদেশ মাত্র 2 দিনের মাঝখানে খেলাটাকে গুটিয়ে শেষ করে ঘোরাঘুরি করবে ডারউইনে, কিন্তু না, আমরা কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করে দিয়েছি। এখন তো 2 দিনে খেলা শেষ তো হবেই না, অন্তত যেভাবেই হোক বাংলাদেশ কিন্তু মনে প্রাণে এখন বিশ্বাস করতেছে যে পজিশনে বাংলাদেশ আছে, এখান থেকে জিতা মাত্র সময়ের ব্যাপার, যদি বাংলাদেশ ভালো করতে পারে। কারণ আমরা কিন্তু প্রথম ইনিংসে দেখাইছি কিভাবে 10 উইকেট গ্র্যাব করে নিতে হয়। এখন কিন্তু আমরা শিখে গেছি, কন্ডিশন কিন্তু এখন আমরা বুঝে গেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, মাইটি অস্ট্রেলিয়াকে হারাইতে হবে, এমনকি বিশ্ববাসীকে দেখাই দিতে হবে যে ক্রিকেট বিশ্বের অন্যতম আরেকটা উদীয়মান দেশ হচ্ছে বাংলাদেশ, যাকে সকল দেশ মিলে সময় করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।